খারাপি যদ্দূর হবার হলো, খুনটা হতেই বাকি রইল কেবল। খুন খারাপি সম্পাদকের সঙ্গে বেশ একচোট হয়ে গেল আমার। ওর গোয়েন্দা কাহিনীর মাসিক পত্রিকাতে একটা ডিটেকটিভ গল্প দিয়েছিলাম। পড়ে টড়ে বললেন, কিছু হয়নি। ডিটেকটিভ গল্প বলছেন, কিন্তু এর ভিতর ডিটেকটিভ কোথায়? ঘটনা কই? কোথায় বা দুর্ঘটনা? একটা ডিটেকটিভও তো নেই। টিকটিকের লেজ দূরে থাক, টিকটিকিও দেখা যায় না। টিকটিকি না থাক, তার টিকি বা টাক না দেখা যাক, কিন্তু খুন তো আছে ঠিকই। ওর টিকটিক করার প্রতিবাদে আমি বলতে যাই, দস্তুর মতন একটা খুন হয়েছে এর মধ্যে। হয়নি কি? হ্যাঁ, হয়েছে। খুন আছে, খুন আছে বটে, কিন্তু তাই বলেই যে একটা খুনের গল্প হয়েছে তা আমি বলতে পারবো না। বরং বলতে হয় গল্পটাকেই আপনি খুন করেছেন। খুনের সেই আবহাওয়া কই? খুনির মনস্তত্ত্ব, সেই রহস্য রোমাঞ্চ কোথায়? সত্যিকারের খুন বলে তো মনে হয় না। খুনিকে মনে হয় যেন কাঠের পুতুল, লেখকের হাতের খেলনা মাত্র। তার কোনো ব্যক্তিত্বই নেই। গল্পের খুনোখুনি বস্তুত না ঘটলেও, বাস্তবিক না ঘটে থাকলেও তার ভেতরে বাস্তবতার স্পর্শ থাকবে তো। তবেই না মশাই পড়লে মনে হবে হত্যাকাণ্ডটি সত্যিই বুঝি ঘটেছিল। না, যতদিন আপনি নিজে না একটা খুন করতে পারছেন, ততদিন কোনো খুনের গল্পে আপনার হাত খুলবে না মশাই। মহিষবাবু সাফ কথা বলে দিলেন শেষটায়, আর এই বলে নিহত গল্পটিকে আমার হাতে ফেরত দিলেন। নিমতলায় পাঠাবার জন্যই মনে হয়। কিন্তু কথাটা ওর একদিক দিয়ে খাঁটি। আমি ভেবে দেখলাম, সত্যি খুনের কোনো অভিজ্ঞতা আমার ছিল না। ভালোবাসার অভিজ্ঞতা না থাকলে যেমন প্রেমের গল্প লেখা যায় না, খুন খারাপের বেলায়ও তার অন্যথা হবার কথা নয়। বলতে কি, সম্পাদকের কথায় একটা আইডিয়া, মানে বেশ উঁচু দরের আইডিয়াই পেলাম। মামার তার পেয়ে তার পরদিনই আমায় চলে আসতে হলো কালিম্পং। কি এক জরুরি কাজে তাকে নেপালে যেতে হচ্ছিল। তার অবর্তমানে ফাঁকা বাড়ি আগলাবার দায় আমার। মামা পালাতেই আমার পালা এলো। এক দৃষ্টে কাগজ নিয়ে বসে পড়লাম। কালিম্পংয়ের ফাঁকা বাড়ি বলে গল্প ফাঁদলাম একটা, ওই ডিটেকটিভ গল্পই। কিন্তু ফাঁদতে গিয়ে মহিষবাবুর কথাগুলো মনে লাগলো। ডিটেকটিভ গল্পের কাঠামোটাই আসল। সেইটা ঠিকমতো বাঁধতে পারলে খুনগুলো আপনা থেকেই বাধ্য হয়। খুনিরাও অবাধে এসে ফাঁদে পা দেয়, বাধিত হয়েই আসে। অবশ্যই কাঠামোর পরেও আরো থাকে খুনের আবহাওয়া, খুনির মনের ভাব, আর পুলিশের ভাবের আড়ি ইত্যাদি। এসব থাকেই, কিন্তু কাঠামো না থাকলে গোটা গল্পটাই কাঠ হয়ে থাকবে। কাঠামো ভাবতে গিয়ে এক আকাঠের কথা মনে পড়ল। গল্পের নাম পাল্টালাম, বদলে করলাম সম্পাদক সাবার। প্লটটা ভাসতে লাগলাম মনে মনে, মুগুরের মতোই। ভাসতে ভাসতে যেমন ঘাম বেরোই, তেমনি ঘটনাটাও বেরোল। ব্যায়ামের ফলে শিরা উপশিরায় তাজা খুনটা খেলে যায়, তেমনি আমার শীর্ষ দেশে খুনের আবহাওয়া খেলতে লাগলো। খুনতব্য লোকটাও ক্ষুণ্ণ মুখে দেখা দিল আমার মাথায়। খুনিটাও যেন মাথা নাড়ল, মগজের মধ্যে গজগজ করতে লাগলো, খুনি ও খুনি, এক খুনোখুনি কাণ্ড। ফস করে প্যাডের একটা কাগজ নিয়ে চিঠি লিখলাম মহিষবাবুকে। এখানে এখন বুনো হাঁসের মরশুম। কালিম্পংয়ের হাঁসের মাংস জগৎ বিখ্যাত। খেয়েছে নাকি কখনো? এমন খাসা চিজ আর হয় না। খাসি কোথায় লাগে মশাই? এহেন বস্তু একা একা খেয়ে সুখ নেই। আপনি যদি দিন দুয়েকের জন্য অবসর করে এখানে আসেন, এসে আমার সঙ্গে যোগ দেন, তো খুশি হব। পুনশ্চ নতুন একটা গল্প ফেঁদেছি, সেটাও শোনাতাম আপনাকে। আপনার সেদিনের সেই নির্দেশের পর গল্পটা কেমন উতরেছে দেখতেন যদি। চিঠি ছেড়ে নিশ্চিন্ত রইল। জানি তো আমি, আমার যেমন হাসির দিকে, ওর তেমনি হাসের দিকে দুর্বলতা।
হাঁসের স্বাদ পাওয়ার জন্যে চীনের রেস্তোরাঁর আশেপাশে ঘুরঘুর করেন সে খবরও আমার অজানা ছিল না। ডাক রোস্টের হাঁক ছাড়লে ফেরত ডাকেই উনি এসে হাজির হবেন। আর কেবল ডাক রোস্টের কথাই নয়, কালিম্পং এর রেস্টের কথাটাও ছিল আমার ডাকে। গল্পটার নাম পাল্টালাম আবার, বারবার 3 বার। একবার নাম হলো মহিষ মর্দন। ডিটেকটিভ গল্পটা আর এক ধাপ এগোলো। তৃতীয় ধাপ, নাম তার ধাপ্পা পার হলো। বস্তুত তরোয়ালের চেয়ে বেশি ক্ষমতা ধরলেও কলম তার মতোই অনেকটা। উভয়েই কাটতে কাটতে এগোই। আর লেখাও মশাই, যতই কাটা পড়ে ততই আরো অকাট্য হয়ে ওঠে। অনেক কাটাকুটির পর যা দাঁড়ায় না, তাই নিয়ে যত ফাটাফাটি কাণ্ড। মহিষবাবুর চরম কথাগুলো কানে বাজছিল আমার। গল্পের মধ্যে কোনো খাঁত থাকবে না মশাই। গল্পও যে সোনার জিনিস, সোনার জিনিস যদি খাঁটি না হয় তাহলেই মাটি, তাহলে আর দাম কি বলুন। এবং ওইখানেই শেষ নয়, তারপরেও আরো। আপনার গল্পের অপরাধের মধ্যেই শুধু ফাঁকি নেই, অপরাধের ভেতরেও ফাঁক। সত্যি বলতে সেইখানেই এক গল্পি। আপনার এই গল্পটা আসলে অপরাধী। এই গিলটি লেখা শোনার বলে, শোনানোর বলে চালাতে এসেছেন আমার কাছে। আমার মতো জহুরের কাছে? ছি 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 বলে আমাকে তিনি ধিক্কার দিয়েছিলেন। সেই থেকে গিলটি বোধটা আমার মনে জেগে রয়েছে। ছি ছি করছে ক্ষণে ক্ষণে। আর খাদের আইডিয়াটাও বলতে কি পেলাম আমি তার থেকেই। আমাদের এ বাড়িটার কাছেই সেই অতল স্পর্শী গহ্বরটা। এমন খাদ যে তার ভেতরে কেউ যদি পড়ে তার বাদ দেবার কিছু থাকবে না। পড়তে না পড়তেই তুলো হয়ে, ধুনে, পিঁজে, সুতো হয়ে, বুনে আনকোরা কয়েক গজ খাদি হয়ে বেরোবে অন্য ধার থেকে। না, বেরোবার কোনো কথাই নেই। সূত্রপাত অব্দি আছে, তারপরে আর নেই। শেষ কোথায় খাদের এবং এর খাদ্যের কেউ তা বলতে পারে না। খাদটাকে গিয়ে পরীক্ষা করলাম আবার। স্বয়ং খাদক হয়ে নয় বলাই বাহুল্য। কোনো জিনিসের গভীরে যাবার, তলিয়ে দেখার ভাগ্য আমার হয় না। আমার হচ্ছে ওপর ওপর। সোনার বেলায়, সোনালীদের বেলায় যা দেখেছি, যেমনটা দেখা গেছে, যেমন ধারা দৃষ্ট হয়েছে, যেমনটি ঘটেছে আমার অদৃষ্টে, খাদের বেলায় কি তার কোনো অন্যথা হবে? আমাদের বাংলোর থেকে 2 ফার্লং দূরে খাদটা। বিগত আসামি ভূমিকম্পের কালেই পাহাড়ের এই ধারটা ধসে গেছিল। কিনারার কাছটা কাচের মতোই ক্ষণভঙ্গুর হয়ে রয়েছে। তার কাছাকাছি যাওয়ার মতো কাঁচা কাজ আর হয় না। তারপর থেকেই পাহাড়ের এই পাড়টা প্রায় পড়ো পড়ো অবস্থায়, দয়া করে পড়লেই হয়। অদূরে একটা গাছে দড়ি বেঁধে কোমরের সঙ্গে জড়ালাম। তারপর আলতো পায়ে গেলাম কিনারার কিনারে। কাছাকাছি একটা ফাটলের ফাঁকে একখানা 10 টাকার নোট গুজে রেখে চলে এলাম। মোট 10টা টাকা একখানা নোটে পুঞ্জীভূত হয়ে সেই ফাঁকের ফুকরে গুঞ্জীভূত হয়ে রইল। তারপরে পকেট বই বের করে খুনির মনস্তত্ত্ব নোট করতে লাগলো। শিকারকে বাগাবার আগে খুনির মনের বিকার কেমন হয়, তার চিত্তে কেমন চোট লাগে, প্রথমেই মনে হলো খুনটা যেন বেমালুম হয়, কেউ যেন না টের পায়, এমন ভাবে ঢুকে যায়, যাতে খুনের ওই ব্যাপারটা চরম হয়ে, চূড়ান্ত হয়ে একদম খতম হয়ে যায়। ওইখানে কোনোই খুঁত থাকে না। তাই নিয়ে তারপরে কোনো খুঁত জাগে না কারো। খুন করার পর হাত করার থেকে কাঠ গড়ায় গিয়ে না গড়ায়, আসামি হয়ে না দাঁড়াতে হয় অবশেষে। জেল হাজতের কড়াকড়িতে না যেতে হয়, সব ফাঁস হয়ে গিয়ে ফাঁসি না হয়ে যায় শেষটায়। অবশ্যই ফাঁসি কাঠে যে ঝোলে, যাকে ঝুলতে হয় তারও একটা মনস্তত্ত্ব থাকে, এবং সেটাও কিছু কম মারাত্মক নয়, সেটাও জানবার বটে। কিন্তু তদ্দূর এগোবার বাসনা আমার হয় না। সেরকম অবস্থায় মন যে কেমন করে তা আমি আভাসে আঁচ করতে পারি, কিন্তু ঠিক কেমনটি যে করে তা জানতে সেই ঝুলন যাত্রায় গিয়ে দুলবার, ফাঁসি কাঠে গলা বাড়াবার মতো বৈজ্ঞানিক মানসিকতা আমার নেই।
ফাঁসিতে গিয়ে লটকানোর চেয়ে আমার মতে খুন করে সটকানো ঢের ভালো, অনেক উপাদেয়। দিন দুয়েক বাদে মহেশবাবু দেখা দিলেন। দেখলাম তেমনতর হৃষ্টপুষ্টই রয়েছেন, শুকিয়ে যাননি একটুও, প্রয়োজনের মতো ওজনেই রয়েছেন। দেখে খুশি হলাম। অবশ্যই খাদের ধারটা কাঁচের মতোই ভঙ্গুর, তা ঠিক, কিন্তু কাঁচও তো অনেক সময় কাঁচা কাজ করে, ভাঙে না। কিন্তু মহেশবাবুর দিকে তাকালে এমন পাকা গুটি কাঁচাতে পারবে বলে মনে হয় না। ওই পাহাড়ে দেহ নিয়ে যখন উনি গুটি গুটি পাহাড়ের ওই ক্ষণভঙ্গুরতার উপর দিয়ে পড়বেন, সে দৃশ্য কল্পনা নেত্রে দেখবার। আহা, মোষের মতো ওই মহিষের 2.5 মণ ভার পড়লে আর দেখতে হবে না, কোণে দেখার মতোই পাকা কাজ হবে। পাহাড়ের কোনো কোণেই ওকে আর দেখা যাবে না। দেখতে না দেখতে 2.5 মণি মহিষ 2.5 মণের মাটন হয়ে যাবে, দেখাশোনার বাইরে। এসেই ওর প্রথম কথা, হাসকো? হ্যাঁ। শুরুতেই হাঁসফাঁস। আমি হাসলাম। এই তো আসছেন, খেয়ে দিয়ে একটু আরাম করুন, জিরিয়ে নিন, রোদ পড়লে বেরোনো যাবে। বাংলোর ধার বেয়ে পাহাড়ের কিনারে কত হাঁস যে এসে পড়ে তারই অত্যা নেই, গুনে শেষ করা যায় না। গেথে তুললেই হলো। বটে বটে, হ্যাঁ। উৎসাহে উনি পাতি হাঁসের মতোই কোকিয়ে ওঠেন। হাঁস ধরার কাজ, সে কাজ আজ বিকেলেই হাসিল করা যাবে বলে আমি একটুখানি হাসি। তারপর আমার নোট বই বার করে নিজের মনের খবর টুকতে লাগি। সত্যি বললে আমার অন্তর্গত খুনেটার একটু যেন মন কেমন করে, মহিষের উপর একটু কেমন মায়া হয়। আমার গল্প কাটলেও, এমনকি আমাকে কটু কাটব্য করলেও এর আসন্ন বিয়োগ আমাকে বিধুর করে তোলে। খাদের তলায় ও কাত হয়ে প্রপাত, মনুষ্যক্ষে সে দৃশ্য দেখে আমি কাতর হই। কিন্তু আর্ট ফর আর্টস সেক, আর্টের জন্য যে কোনো ত্যাগ স্বীকার পিছুপা হলে চলে না। আর্টের খাতিরেই আমাকে হার্টলেস হতে হবে, ওকে হার্ট ফেল করতে হবে। আর্টের কারণেই মহিষকে ত্যাগ করতে হবে আমায়, খাদের মধ্যে ছাড়তে হবে, খাদ্য করতে হবে আমাকে বাধ্য হয়েই, মায়া কাটাতে হবে, নির্ব্যক্তিক ভাবে নিদারুণ অমায়িক হতে হবে আমাকে। বিকেলে আমরা বেরোলাম। ঝকঝকে রোদের ঝলমল দিন, খাদের অভিমুখে রওনা হয়ে গেলাম। যেতে যেতে বললাম, আর একটু বেলা পড়লেই হাঁসরা আসবে, এসে পড়বে অকুস্থলে, তাহলেও আজ একটু আগেই বেরোনো যাক। কিনারটার কাছাকাছি নোটখানাকে দেখা গেল, ফোঁকরে আটকানো রয়েছে সেই রকম। ভালোই হয়েছে, জলজল করছে উজ্জ্বল আলোয়। মহেশবাবুর দৃষ্টি সেই দিকে আকর্ষণ করে, দেখুন তো, এখানে 10 টাকার নোট না? নোট বলে যেন বোধ হচ্ছে। ওইখানে, আহা, ও হ্যাঁ হ্যাঁ, ওইখানে খাদের ধারটায় দেখুন তো। তিনি দেখলেন, হ্যাঁ, সেরকমই তো দেখাচ্ছে বটে। আশ্চর্য, এখানে 10 টাকার একখানা নোট এলো কোত্থেকে? কারো ট্যাগ থেকে কোনো ফাঁকে পড়ে গেছে বোধহয়, উড়ে গিয়ে আটকে রয়েছে ওইখানে, কাছে গিয়ে দেখতে হয় বলে তিনি এগুলেন। সম্পাদকের দূরদৃষ্টি লেখকের দূরদৃষ্টির মতোই চিরদিনের সমান প্রখর, তবে টাকা আদায় করার শক্তি দুজনের সমান দায়। স্বভাবতই সম্পাদকের তা একটু বেশি, এবং সম্পাদকেরা সে বিষয়ে বেশ হিসেবি। সেদিকে লেখকরা বরং একটু বেহিসেবি। এই কেন, এখনই দেখুন না, চোখের উপরই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। মহিষকে আহ্বান দেখেই আমার মনে হলো, আর মনে হয়ে মন খারাপ হয়ে গেল। নোটখানা 10 টাকার না হলেও হতো, কোনো ক্ষতি ছিল না। 5 টাকার হলেও চলতো, এমনকি একখানা 1 টাকার নোটেও চলে যেতে পারত অনায়াসে। আমরা লেখকরা আর্টের স্বার্থে এমনই মুক্ত হস্ত, এমনকি মুক্ত কচ্ছও বলা যায়। অর্থ ব্যয়ে কোনোই পরোয়া করি নে, কিন্তু তাই বলে এমন অপব্যয়েরও তো কোনো মানে হয় না। যাকে মহিষ তো গেল, সঙ্গে সঙ্গেই গেল। নোটখানাকে নিয়ে নোটের উপর তার সম্পূর্ণ মোট পড়তে না পড়তেই ধারটা ধসে গেল। মোটামুটি 3 জনাই গেল। পাহাড়, মহিষের খানকয় হাড় যা তাহা দাঁড়িয়েছে এখন, আর
অশোক চক্রের মার্কা মারা ওই বাহার 10 টাকার একখানা এক সহমরণের মহাপ্রস্থানে। বিদঘুটে মহিষের বিচ্ছিরি চিৎকারের রেশ বাতাসে মিলিয়ে যেতেও বেশিক্ষণ লাগলো না। কাণ্ডটা কেউই দেখতে পায়নি, শুনতেই বা কজন পেয়েছে। ফিরে এসে লিখতে বসলাম গল্পটা। ঘটনাটা টাটকা থাকতেই মনস্তত্ত্বমূলক লেখার মূল কথা, মনের ভাব তাজা থাকতেই লিখতে হয়। কাগজের পিঠে তুলতে হয় আমূল, মূল্যের বেলায় যেমনটি হাতে হাতে নগদ, কিংবা মূল্যের বেলায়ও বলা যায় সেরকম লেখা কখনোই অমূলক বলে বোধ হয় না। মূল্যে খেলে যা হয়, যেমনটি হয়, সে লেখা পড়ে পাঠকেরও তাই ঘটে। তার মনে ঢেকুর উঠতে থাকে অনেকক্ষণ ধরে, সারা অন্তরকে গন্ধমাদন করে তোলে। উটমুখ সম্পাদকেরা সেসব লেখারই মূল্য দেন স্বর্ণ মূল্য। সে লেখা সোনার মতোই, নিতান্তই খাঁটি, তার মধ্যে কোনো খাদ নেই এবং শোনানোর মতো। কিন্তু শোনায় কাকে মশায়? ধারে কাছে কোনো সম্পাদক নেই। একজন যিনি ছিলেন তিনি নিজেই এখন জানাশোনার বাইরে, ধর্মতত্ত্বের ন্যায় গভীর গুহায় নিহিত। শোনায় খারাপ, কিন্তু তাহলে তিনি নিজেই এখন খাদ্যের মধ্যে গণ্য। আনকোরা পাণ্ডুলিপির উপরেই ঘুমিয়ে পড়েছিলাম। গভীর রাত্রে ঘুমটা ভেঙে গেল হঠাৎ। ঘুম ভাঙা চোখ মেলতেই চমকে উঠেছি। আমার ঘরের আবছায়া অন্ধকারের ভেতর আমার চেয়ারে বসে ও কে? মহেশবাবু না? দেখেই আমি শিউরে উঠেছি। এ কি, আপনি এখানে? ওর গলার তলা থেকে ঘর ঘর ধ্বনির মতোই আমার কথাটা বেরোলো। দেখতে পেলাম আপনার গল্পটা, জানালেন মহেশবাবু। কেমন উত্রালে দেখি। সে কি, আপনি মারা যাননি নাকি? সম্পাদকরা কি সহজে মরে? অত সহজে মরবার? অনেক লেখককে মেরে ঘায়েল করে তবে একটা সম্পাদক হয়। কিন্তু আমি যে আপনাকে বলতে গিয়ে সংকোচে বাঁধে আমার। বলতে কি, আমি যে স্বহস্তে ঠিক না হলেও খুন করলাম যে আমি। বাঁধো বাঁধা গলায় বলি, সম্পাদকরা তো খুন হয়েই রয়েছেন। লেখার জন্য খুন, লেখকদের নিয়ে খুন, আপনার মতন হবু লেখকদের নিয়ে ঘায়েল তারা আরো। কবে যে আপনারা একটু লিখতে শিখবেন, লেখক হবেন, তার ভাবনাতেও খুন আমরা। আমি বোধহয় কোনোদিনই লেখক হব না, ওই হবুই থাকবো, হবু হবু হয়েই থেকে যাব, লেখক আর হব না। কিন্তু আপনি যে খুন হয়ে গেলেন আমার চোখের উপর, আমাদের বিস্ময় মানে না। খুন খারাপে টিকে নেওয়া থাকে আমাদের মারে কে? আপনি খুন হননি বলতে চান? খুন হলেই বা কি, সম্পাদকের 7 খুন মাপ, সম্পাদকরা অমর। এরপর খুন তো হয়েছিল, খারাপিটাও হতে বাকি থাকলো না। সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে যা হবার তাই হলো। আমি হার্ট ফেল করলাম।